আপনি বলছিলেন যে বেগম জিয়াকে কোট করে যে সেই সময়টাতে বেগম জিয়া মধ্যপন্থার রাজনীতি করতে চান বলে জামাত ইসলামীকে রেখেছে, কিন্তু জামাত ইসলামীকে সাথে রাখার জন্য তিনি শুধু আহ বিদেশি বন্ধুদেরকেই হারান নেই, আমার মনে হয় দেশেও তিনি অনেককে বিরাগ ভাজন হয়েছেন। কিন্তু সেই দল জামাত ইসলামের অনেক নেতা যাদের বিরুদ্ধে বা শিবিরের নেতারা যাদেরকে নিপীড়ন করা হয়েছে, আমরা তার সেই সময়গুলোতে বেগম জিয়াকে স্পষ্টভাবে কথাও বলতে দেখেছি, প্রতিবাদ করতে দেখেছি। কিন্তু এখন আমরা এসে দেখছি যে এই দলের অনেকে বেগম জিয়ার নীতিকে নিয়ে প্রশ্ন করছে, বেগম জিয়ার দল নিয়ে সমালোচনা করছে। আপনি এটা কিভাবে দেখেন? আসলে এটা কি আহ প্রতিদানটা এরকম কি আসলে প্রত্যাশিত কিনা? একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিকভাবে যেহেতু বিএনপি একটা মতাদর্শ বিলং করে, জামাত একটা আলাদা মতাদর্শ বিলং করে, সুতরাং মতাদর্শিক বিরোধ বা একে অপরের সমালোচনা তো থাকবেই। সেই সমালোচনা নিয়ে নিয়ে নিশ্চয়ই যার যার যুক্তি দিয়ে তারা সমালোচনা করবে। কিন্তু আপনি জানেন, আমি দীর্ঘ সময় থেকে এটা বারবার বলে আসছিলাম যে বিএনপি এবং জামাত উভয়ে কিন্তু উভয়ের জন্য যথেষ্ট স্যাক্রিফাইস করেছে। দেখেন, বেগম খালেদা জিয়াকে এত বেশি বুলিং এর শিকার হতে হয়েছে, এত বেশি অপবাদের শিকার হতে হয়েছে যে তাকে এমনও বলা হয়েছে যে উনি জামাতের আমির। এত কিছু বলার পরও উনি কিন্তু জামাতের সঙ্গ ছাড়েন নাই, মানে জামাতকে জোট থেকে কখনো ওনারা সাথে রেখেছেন। আবার অপরপক্ষে জামাতকেও আমরা দেখি, জামাতকে যারা প্রস্তাব দিয়েছিল যে আপনারা বিএনপি জোট ছাড়েন, তাইলে আপনাদের বিচার হবে না, আপনাদের দলের উপর কোনো নিপীড়ন হবে না, কিন্তু জামাত বিএনপির সাথে জোটবদ্ধ ছিল। কারণ উভয় দলের একটা রিয়েলাইজেশন ছিল। আপনি জানেন যে 1996 সালে উভয় দলের এই বিভেদের কারণে কিন্তু যেটা আমরা দেখি যে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 91 এর পরে। 91-তে জামাত এবং বিএনপির বিরোধের ফলে তাদের মধ্যে একটা বিভেদ ছিল এবং তারই প্রেক্ষিতে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরে কিন্তু উভয় দল রিয়েলাইজেশন করেই তারা কিন্তু পরে 91 সালে 2001 সালে তারা ক্ষমতায় আসে জোটবদ্ধ ভাবে, এবং বিএনপির ক্যাবিনেটে জামাতের দুজন মন্ত্রীও ছিল। এবং সেখানে আমরা দেখেছি বিএনপি এবং জামাতের দুই দলেরই সেখানে কিন্তু তারা একসাথে সরকার গঠন করেছে। আমি বারবার যেটা তাদেরকে বলতাম বা আমার যে অ্যাপ্রোচটা, বিএনপি জামাত এত লম্বা সময় ধরে ঐক্যবদ্ধ ছিল, স্বৈরাচার বিরোধী বিরোধী আন্দোলনে একসাথে ছিল, কিন্তু যখন আওয়ামী লীগ চলে গেছে বা আওয়ামী লীগের পতন ঘটেছে, তখনই দেখা গেছে খুব আর্লিয়েস্ট পসিবল টাইমে তারা আবার পুরানো বিভেদে ফিরে গেছে। এটা নিশ্চয়ই পুরানো রাজনীতির মানে প্রতিস্থাপন, এবং এটা নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে দেখছে না। এটা আমরা কিন্তু দেখছেন, একদমই তাই। একদমই তাই হুজুরের মঞ্জু, সেই জায়গায় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো আসলে সাধারণ মানুষ ভালোভাবে দেখবে না, তো আমরা তো আসলে ট্যাগিংটা আর দেখতে চাই না, এই যে ন্যারেশন বিল্ডিং, এটা আমরা আর দেখতে চাই না, সেইভাবে একটি লেবেলিং করা। কিন্তু আমরা দেখছি যে যেমন ভারত বিরোধিতার রাজনীতির কথা বলা হচ্ছে, কিন্তু আসলে ভারত বিরোধিতা রাজনীতির কথা বলে যেমন যেন ভারতীয় একটা রাজনীতি, যে ভারতপন্থা যে রাজনীতি, সেটাকেই যেন ফলো করা হচ্ছে। আগের যে কৌশল আমরা দেখলাম যে মাঝে একটা আনন্দবাজার পত্রিকাতে নিউজ পাবলিশ করা হলো, সেটাকে নিয়ে জামাত ইসলামের কর্মীরা একটা ক্যাম্পেইন করলো, অনলাইনে আমরা ক্যাম্পেইন দেখলাম যে তারেক রহমান ভারতের সাথে সমঝোতা করে এখানে এসেছেন। অথচ আমরা আজকে দেখতে পাচ্ছি জামাতের আমির রয়টার্স এর বরাতে শেষ একটা ইন্টারভিউ বরাত দিয়ে আমরা জানতে পারি যে আহ 1 বছর আগে জামাতের আমিরের সাথে ভারতীয় কূটনীতিকদের বৈঠক হয়েছে, কিন্তু তাকে গোপন রাখতে বলা হয়েছিল বলে কিন্তু তিনি গোপন রেখেছেন। এখানে আবার প্রশ্ন আসে, ক্ষমতা না জনতা, জনতা জনতা আমরা স্লোগানই দিই, নাকি আসলে আমরা শুধুমাত্র জনতার কাছে স্বচ্ছ থাকতে চাই? তো সেটা তো আমরা থাকতে দেখছি না। তাহলে এই যে ন্যারেশন, এটা তো অন্যায়। এই অন্যায়কে আপনি এন্ডোর্স করেন কিনা? আপনি জোটে আছেন, এখন কিন্তু আপনার সেই জবাবও দিতে হবে, এবং আপনার জোটের অংশীদার হিসেবে তাদের কাছ থেকেও আপনার নিশ্চয়ই কিছু জিনিস আদায় করে নিতে হবে। সেটাই অন্তত আমরা আশা করি আপনি সেটা করবেন, মুজিবুর রহমান মঞ্জু। আমাদের দেশে এই যে একটা খারাপ প্রবণতা, কারোর সাথে কারো ছবি থাকলেই, কারোর সাথে কারো মিটিং হলেই তিনি অমুকের দালাল হয়ে গেলেন, বা এটা আমি মনে করি এটা অত্যন্ত খারাপ একটা প্রবণতা। যে দলের লোকেরাই এটা করুক, যেমন আমি দেখেছি যে প্রায় প্রায় দলের লোকেরাই একে অপরকে ছবি দিয়ে এবং একটা মিটিং এর কথা বলে তাকে এটা ফ্রেমিং করার চেষ্টা করা হয়। দেখেন, বাংলাদেশে ভারত কিন্তু দীর্ঘ সময় ধরে বিএনপি কে ক্ষমতার বাইরে রেখেছে, এবং এই কারণেই রেখেছে। অভিযোগটা কি বিএনপির বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে একটাই অভিযোগ, যে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসলে ধর্মভিত্তিক দলগুলোর রাজনীতি প্রসারিত হয়, তারা সুবিধা পায় এবং বাংলাদেশে মানে একটা দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটে। এটা হচ্ছে
ভারতের পক্ষ থেকে বিএনপির প্রতি অভিযোগ। আবার বিএনপিকে আমরা যখন বলি যে দেখেন ভারত বাংলাদেশের ব্যাপারে যে বিমাতা সুলভ আচরণগুলো করেছে এবং বারবার বাংলাদেশকে আপনার একটা ফেইল্ড স্টেট করার জন্য, ফেলিউর স্টেট আকারে এটাকে মানে চিত্রায়িত করার জন্য ভারত নানাভাবে, বিশেষ করে আমাদের সীমান্ত হত্যা, আমাদের পানি মানে ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা, এরপরে ধরেন নানাভাবে আমাদের উপর বাণিজ্যিক বৈষম্য তারা যেটা যুগের পর যুগ চালিয়ে আসছে। এই বিষয়টাতে আমরা মানে যেই স্পষ্ট অবস্থান নেয়ার কথা বিএনপির, অনেকের সমালোচনা হচ্ছে যে বিএনপি এখানে স্পষ্ট অবস্থান নেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু এই সমস্ত বিষয়গুলো আগেও কথা বলেছি যে বিএনপি যখন একটা রাষ্ট্র চালায়, বিএনপি যখন মনে করে যে আমি সরকারে বসেছি, দেখেন জামাতের আমির কিন্তু বলছেন যে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিয়েছে বলেই ভারতের ওনাদের সাথে মিটিং করার আগ্রহ প্রকাশ করেছেন। এবং আপনি দেখবেন যে জামাতের ইতিহাসে এত কূটনীতিক মানে জামাতের সাথে এত ধরম মহরম দেখায়নি যেটা ইদানিং আমরা দেখেছি। এবং ইভেন চাইনিজ অ্যাম্বাসেডারকে সহ আরো বিভিন্ন রাষ্ট্রের আমরা দেখি তারা প্রচুর পরিমাণে তারা জামাতের অফিসে গিয়েছেন, জামাতের যথেষ্ট সেটাই রাইট। কিন্তু আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে গোপনীয়তা কেন, উনি মিটিং করছেন, এটা গোপনীয়তা কেন? তাহলে তো জিএম কাদেরও বৈঠক করে এসে বলবেন যে আমি বলতে পারবো না কারণ আমাকে না করেছে বলবার জন্য। তাহলে এখানে তফাৎটা কোথায় থাকছে? রাজনীতিদের যে বিদদের কাছ থেকে যে আমরা যে স্বচ্ছতা যেটা চাই, সততা যেটা চাই, মানে প্রত্যাশা করি, সেটা তো একই রকম যদি হয় তাহলে পরিবর্তন কোথায় হবে? এই একটা প্রশ্ন। আরেকটি কথা হচ্ছে যে আপনি বলছেন যে ওরা মনে করছে যে জামাত ক্ষমতায় আসবে। এখন আমরা তো আবার জামাতি নেতাদের কাছ থেকে এটাও শুনছি, আমির হামজা বলছে, তিনি বলেছেন আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসুক। এখন ভারতও কি চায় জামাত ক্ষমতায় আসুক? মানে 2008-এর মতো কি এখন আবারও ওরকম কোনো পরিকল্পনা আছে? দেখেন আপনি কিন্তু ফ্রেমিং এর বিরুদ্ধে বলছেন, কিন্তু আবার একই ফ্রেমিং এর দিকে আমরা চলে আপনি খারিজ করে দেন, আপনি খারিজ করে দেন। আমি প্রশ্ন করলাম আপনাকে। ভারতের সাথে মিটিং করলেই, আমেরিকার সাথে মিটিং করলেই এখন না, কিন্তু আমি তো বললাম যে আমি যাদের নেতা এই কথাটা বলছেন, জামাতের নেতা নিজে বলেছেন আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসুক। আমি যেটা বলি যে এই যে কথাগুলো আমেরিকা চায়, ভারত চায়, বাংলাদেশে কারো চাওয়া নিয়ে কেউ ক্ষমতায় এসেছে এমন নাই। ভারতের চাওয়ায় আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, যেটা 111-এ এই শামসুদ্দিন ভাই যেটা তুললেন বা আপনারা যে আলোচনাগুলো উঠলো বা আপনি তুলেছেন, সরি আপনি বলেছেন যে ভারতের রাষ্ট্রপতির সেই লেখা বইয়ের মধ্যে, দেখেন সেইটার কারণে কিন্তু বাংলাদেশ থেকে শুধু শেখ হাসিনার পতন ঘটে নাই, বাংলাদেশে ভারতের কূটনৈতিক বিপর্যয় ঘটেছে। আমি মনে করি বাংলাদেশে ইতিহাসের শ্রেষ্ঠতম কূটনৈতিক বিপর্যয় ঘটেছে ভারতের। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমার কথাটা শেষ করতে পারি নাই, সেটা হচ্ছে ক্ষমতায় যাবেন তখন আপনাকে সকল কূটনীতিকদের সাথে যোগাযোগ রাখতে হবে, সকলের সাথে ডিল করতে হবে, শত্রুর সাথেও আপনাকে মিটিং করতে হবে। এখন আপনি ভারতের সাথে মিটিং করলে, আমি যদি এটাকে ফ্রেমিং করি যে আপনি ভারতপন্থী হয়ে যাচ্ছেন, তাহলে আমি মিটিং করলে আমাকেও তো আপনি একই ফ্রেমিং করতে পারবেন। এই কারণেই আমি যেটা বুঝি যে আমি যখন আপনার দিকে আঙ্গুল তুলি যে আপনি ভারতের সাথে বসেছেন, তাহলে আমি যখন বলবো আপনি আমার দিকে তুলবেন। এই রাজনীতিটাই তো আমরা বলছি যে জুলাই আমাদেরকে এই রাজনীতিটা অবসানের ডাক দিয়েছে। আমরা এই রাজনীতি থেকে ফিরে আসতে হবে। আমি মনে করি কেউই ভারতের সাথে, ভারতের কোনো কূটনীতিকের সাথে মিটিং করলে উনি ভারতীয় হয়ে যান না, ভারতের দালাল হয়ে যান না। তারেক রহমান মিটিং করলেও হন না, শফিক রহমান সাহেব, দুই রহমানের কোনো রহমানই মিটিং করলে ওনারা না, আমার